কাল সারা রাত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যা চলেছে তা সভ্য জগতে এক কথায় বর্বরতা বলে অভিহিত হতে পারে। এছাড়া দ্বিতীয় কোনো শব্দ এর সম্পর্কে ব্যবহার করা মানে ঘটনাটাকে লঘু করা, তার গুরুত্বকে লঘু করা এবং তার উদ্দেশ্যকেও লঘু করা। এহেন বর্বরতার পিছনে আসল কারণটা কি সে কথায় যাওয়ার আগে যা ঘটেছে সেটা নিয়ে আপনাদেরকে আগে আর একবার স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু তার আগে এই মুহূর্তে রাজভবনের চা চক্র শেষে, স্বাধীনতা দিবসের প্রত্যেকবারের চা চক্র শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি। তো কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে, সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি, কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়ার ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। তাও আমরা কাল দেখেছি। আমার কথা হচ্ছে, মৃত্যুটা খুবই বেদনাদায়ক, তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলে, সারা দেশের সকলে। কখনো কখনো একটা ঘটনা ঘটে যায়, এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু, এরা কেউ বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না, করতে পারি না। কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে, একটা দলিত মেয়ের ওপরে। তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে। এর আগে আপনারা দেখেছেন হাতরাসও ঘটেছে, বিলকিস বানুর ওখানেও হয়েছে, সাক্ষীর ওপর হয়েছে, যে রেসলার। এরকম অনেক কেস, উন্নাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কেসগুলো আমি মনে করি যারা করেন, ইটস এ বিগ অ্যান্ড বিগ, কি বলবো আমি জানি না, এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল, ইটস এ ক্রাইম, বিগ ক্রাইম। এর কোনো শাস্তিতে লাভ নেই, একটাই শাস্তি, ফাঁসি দিয়ে দাও। যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায়। কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো, প্রকৃত দোষী যেন শাস্তি পায়, নিরপরাধী যেন না পায়। কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে। তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল, যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপবোধ হচ্ছে, আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল। এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি, দোষীরা শাস্তি পাক, কিন্তু কোনো নিরপরাধীকে যেন এই শাস্তি পেতে না হয়। যে ডাকতে পারে, সবাইকে কথা বলতে পারে, আলোচনা করতে পারে, কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে, এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম। আমাদের পুলিশও প্রায় 34 জনকে ডেকেছিল, বাদবাকি আরো কিছু ডাকার কথা ছিল। আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত। এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম, যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো। এবং আপনারা দেখুন, আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম। ঘটনা ঘটেছে শুক্রবার, পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোর্ট যা ভালো বুঝেছে করেছে। এবং আমি মনে করি যে কোর্ট 2-3টে কথা বলেছে, তার মধ্যে সিবিআই যেমন বলেছে, সাথে সাথে এটাও বলেছে যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক। আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছে, আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ জানিয়েছি যতটা সম্ভব। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি
যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার দুজন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করে, এটা ভালো। বাঁধ ভেঙে গেলে, একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধটা ভাঙা উচিত না। আন্দোলনের পরিসীমা, আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয়। আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি, আন্দোলন করেই বড় হয়েছি। আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি, ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি, এসব মাথায় রাখবেন। দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি। বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে, তখন রাইটার্স থেকে কেউ বেরোচ্ছিল না, আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা, কারণ সেই কদিন আমি একা রাস্তায় ছিলাম আর কেউ ছিল না। আর তখন একদিন শুধু 4-5 দিন বাদে মাদার টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামার্টিনে, লোরেটো শিয়ালদার একটা স্কুলে। সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল, কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম। তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না। 7-8 দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে। এবং আজও আমি আপনাদের বলি, অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো। তাদের ক্ষমতা নেই, তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায়, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন, বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে, বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসররা তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো করছেন বা ওপিডি করছেন। আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বাদ বাকি যারা ধর্মঘটে এখনো আছেন, সবটাই তো মেনে নেওয়া হয়েছে, অত কিছু বাকি নেই। আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই, কেসটা তো সিবিআই এর হাতে। আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআইকে গিয়ে বলুন, আমার কোনো আপত্তি নেই, কোর্টকে গিয়ে বলুন। ম্যাটারটা তখন সাব জুডিস হয়ে গেছে। কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই। কিন্তু 2টো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিনগুলো লোপাট করা হয়েছে, এবং যত ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস, ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করা হয়েছে। প্রায় আমি শুনেছি এটা, আমরা এখনো টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে। নতুন করে আবার হবে কিনা আমি জানি না, কারণ এগুলো করতে, এত মেটেরিয়ালস রাখতে, এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে, প্রচুর স্যালাইন থাকে, প্রচুর অক্সিজেন থাকে, প্রচুর সিসিটিভি থাকে, প্রচুর ইঞ্জেকশন থাকে, আরো নানা রকম জিনিস, এমআরআই থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে। এবং আজকে আমি শুনলাম 2-1জন পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না, ট্রিটমেন্ট হচ্ছে না, তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। তা যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায়, সেটা তাদের নিজেদের ব্যাপার, নিজেদের অধিকার। কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমরা চেষ্টা করব, যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান, আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার, রোগীকে চিকিৎসা দেয়। ঠিক আছে? পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কি একবারও ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা? কারা দেয়? কলকাতা পুলিশ দেয়, স্টেট পুলিশ দেয়। খেলা থেকে শুরু করে, রাস্তার জ্যাম থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে, সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে, কলকাতা পুলিশই কাজ করে। তাদের মারধরের ব্যাপারটা কি? তারা তো কিছু করেনি।
তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে, তারা ভিডিও করেছে, তারা ফরেন্সিক টেস্ট করিয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে, যা যা করেছে 34 জনকে ডেকে কথা বলেছে, আরো কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে 5-6 দিন ছিল। তাছাড়াও বারবার করে সবকিছু মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে। টোটাল রিপোর্টটা, টোটাল ভিডিও, পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে এবং বলেছে বলুন এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। এটুকু থাক। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আমি যখন বলবো সবাইকে বলবো। আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর, কিন্তু আমি বলতে যাবো কেন? দেখুন অনেক প্রেস আছে, তাকে আমি অডিও ভিজুয়াল এড আমি দিতে পারি, ভিডিও দিতে পারি। সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবের চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো, এটা একটা ব্যবসা হয়ে গেছে। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের মনে রাখবেন দেশের যে ঐক্য, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়। এদিকে আমি পুলিশকে বলেছি কড়া নজর রাখতে। আমি শুধু কেন, সেদিনকে নীতি আয়োগের মিটিংয়ে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তিনি প্রথম এটাই বলেছিলেন যে সাইবার ক্রাইমটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখা উচিত। এ ব্যাপারে আমি তার সাথে একমত। সেটা রাজার ব্যাপার, আমি তো প্রজা, আমি এ নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এটা পুলিশ দেখবে। পুলিশকে যদি মারা হয়, যে নিরাপত্তা দিতে গেছে তাকে যদি তার জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়, তাকে আটকে রাখা হয়, তার সে আনকনসিয়াস অবস্থায় 1 ঘন্টা পড়ে থাকে, সেটা পুলিশ ডিসাইড করবে। আমি কে? নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার অলসো। স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্রের পর রাজভবনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক শোভনীয় নয় এটা বলেও উপস্থিত সংবাদ মাধ্যমের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে যে তাণ্ডব চলেছে তার পরিপ্রেক্ষিতে কিছু কথা মুখ্যমন্ত্রী বলে গেলেন। আমি তার পুনরুক্তি করছি না, শুধু তিনি বারবার এটা বুঝিয়ে দিতে চাইলেন যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য হাসপাতালে যে ডাক্তাররা, চিকিৎসকরা বা ইন্টার্নরা, ছাত্ররা আন্দোলন করছেন তাদের কেউ এই ভাঙচুর করেছেন এটা তিনি বিশ্বাস করেন না। এক কথায় বলতে পারি ভগবানকে ধন্যবাদ, অন্য কিছু আশা করা যেত। যাই হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে ভারতের পতাকা ছিল মানে বিজেপি হতে পারে, আর এসএফআইডিওএফআই পতাকা ছিল মানে বাম, অর্থাৎ বাম রাবের মিলিত সন্ত্রাসের একটা কর্মসূচি বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত মনে হয়েছে। কলকাতা পুলিশের তদন্ত করার পর আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না, তার কারণ আমরা দেখেছি এর আগে বারবার তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় শেষ তো অনেক পরের কথা, মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, খুনি, আসল বদমাশ এগুলো সবই ধরে দিয়েছেন। ফলে আরজিকর মেডিকেল কলেজে তাণ্ডবের ঘটনার তদন্ত এবং সেই তদন্ত অনুযায়ী দোষীদের খুঁজে বার করা যে সে পথে এগোতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে ঘটনার কথা, অর্থাৎ মনে হবে দেখলে প্যালেস্তাইনের কোনো মহল্লায় ঢুকে পড়েছেন, যুদ্ধ চলছে এখানে, যে কায়দায় হাসপাতালে ভাঙচুর চালানো হয় বা হাসপাতাল ধ্বংস হয় মিসাইল হামলায়, যুদ্ধক্ষেত্রের মাঝখানে, অনেকটা সেরকম একটা ছবি। কিন্তু এই ছবিগুলোর পর যিনি এলেন, এত পুলিশকর্মী আহত হওয়ার পর যিনি এলেন, তিনি মুখ্যমন্ত্রীর মতো আউটসাইডার টাইডার নয়, সরাসরি সংবাদ মাধ্যমকে নিশানা করলেন। এ রাজ্যের রাজধানীর দুর্বিনীত কমিশনার, তার বক্তব্য। What has happened here is because of
the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? স্বাভাবিকভাবেই রিপাবলিক বাংলা যেখানে উপস্থিত থাকে সেখানে এই বলচালগুলো আমরা সহ্য করি না। আপনার উর্দিটা যেরকম যোগ্যতার ভিত্তিতে নেওয়া, সেরকম আমাদের কাজটাও মানুষের সঙ্গে যোগ্যতার ভিত্তিতে নির্ভর করে। অর্থাৎ সেখানে মানুষ আমাদের কাছ থেকে একটাই যোগ্যতা আশা করে, উল্টো দিকে যেই থাক আমরা যেন প্রশ্ন করতে ভুলে না যাই। তাই উপস্থিত সংবাদ মাধ্যমের মধ্যে কেউ আর এ প্রশ্ন করতে আগ্রহী না হলেও আমি নিজে কাল কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করি। একবার নয়, দুবার নয়, তিনবার। প্রথম দুবার তিনি প্রশ্নটা শুনতে না পাওয়ার ভান করে এড়িয়ে যেতে চাইলেও তৃতীয়বার আমার প্রশ্নের উত্তর দেন কিছুটা মেজাজ হারিয়ে। আমার প্রশ্ন ছিল, এটা কি গোয়েন্দা ব্যর্থতা নয়? মানলেন পুলিশ কমিশনার। অনেকটা আমার উপরে রাগ দেখিয়ে, রিপাবলিকের উপর রাগ দেখিয়েই মানলেন, কিন্তু বলে ফেললেন। আপনি যদি মনে করেন তাহলে তাই, সেই বক্তব্য। স্যার, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কেন এটা হলো? কিভাবে হতে পারে? আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়। আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না? কি করে র্যানস্যাক হয় আপনি নিজে পিকচার দেখেন। কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে? ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? you can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. এরপর আমি জিজ্ঞাসা করেছিলাম, দেন আর ইউ আ ফেইল্ড কমিশনার? আপনার ইন্টেলিজেন্সের যদি ফেলিওর হয় তাহলে তো আপনি ফেইল্ড কমিশনার। এই প্রশ্নের সাহস করে উত্তর দেওয়ার মতো ক্ষমতা কলকাতার পুলিশ কমিশনার তার ছিল না, নেই না হারিয়েছেন আমি জানি না, কিন্তু কালকে সে ক্ষমতা তিনি দেখাতে পারেন। তিনি মিডিয়ার দিকে আঙুল তুলতে পারেন। তিনি হঠাৎ করে কোনো একটা স্পটে পৌঁছেই মব কাউন্ট করে 10,000 বলে দিতে পারেন, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো পাক্কা গোয়েন্দার দক্ষতায়। কিন্তু এই উত্তরটা তার কাছ থেকে পাওয়া যায় না। স্পেশাল ব্রাঞ্চের মনিটরিং সেলটা কি করছিল? 10,000 মব কি গুপি বাঘার মতো হাতে তালি দিয়ে আরজিকর হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছিল? যখন তারা এগোচ্ছিল, লালবাজারের মনিটরিং সেলে সিসি ক্যামেরাগুলো যখন ভাঙা হয়নি আরজিকর হাসপাতালের সামনে বা ভিতরে, ছবিগুলো দেখতে পেয়েছিলেন কি পুলিশ কর্তারা? না ঘুমোচ্ছিলেন, নাকি ঘুমিয়ে থাকারই কথা ছিল? ওটাই চুক্তি। আপনাদেরকে আরও একটা বক্তব্য শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কায়দায় বলে গেলেন যে কারা কারা কালকে এই ভাঙচুরটা চালিয়েছে তিনি মোটামুটি বুঝতে পেরে গিয়েছেন, সেই কায়দাতেই কে আসল খুনি সেটাও তিনি বুঝতে পেরে গিয়েছেন। আজকে নয়, গতকাল বলেছিলেন সিবিআই তদন্ত বাকি, কলকাতা পুলিশের হাতে তদন্ত ভার নেই। নিজেই বলছেন আরও 5-6 দিন তদন্ত করতে লাগতো, 34 জনকে ডেকেছিল, আরও কয়েকজনকে ডাকতে হতো। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তার মতো করে তার গোয়েন্দা তৎপরতায় এবং দক্ষতায় ধরে ফেলেছিলেন আসল খুনি। শুনে নিন। 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত আসল খুনিকে অ্যারেস্ট করা হয়ে গিয়েছে। সিবিআই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন, আমার মনে হয় ওদের বোধহয় তদন্তের কিছু বাকি নেই বা প্রয়োজন থাকবে না। কলকাতা হাইকোর্টও বোধহয় বুঝতে পারেননি, কেস ডায়েরি দেখে বিচারপতিরা বোধহয় ঠিক বুঝতে পারেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা উচিত। রাজ্যের শ্রেষ্ঠ গোয়েন্দা যিনি জানেন আসল খুনি অ্যারেস্ট হয়ে গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার গতকাল লাগাতার আমাদের প্রশ্নের মুখে পড়ে, রিপাবলিকের প্রশ্নের মুখে পড়ে একেবারে শেষ লগ্নে এসে রাত 3টের কিছু পরে টরে হবে একটা ডিগবাজি খেলেন। খেতে গিয়ে বোধহয় খেয়াল করলেন না নিজের মন্ত্রীকে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটিয়ে ফেললেন। না তো সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আসল খুনিকে তিনি জান, একটাই লোক, 2 নেই, 3 নেই, 4 নেই। কলকাতার পুলিশ কমিশনার কালকে মিডিয়াকে দোষ চাপিয়ে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করে ফেইল্ড কমিশনার কিনা এটার উত্তর দিতে না পেরে শেষমেশ একটা ডিগবাজি খেলেন। তার মানে কি দাঁড়ালো আপনারাই বুঝে নিন। আমরা প্রত্যেকবার বলেছি যে আমরা সব রকম করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence is there. If the accused is not speaking out, there is no other digital evidence, there is no other evidence which is available with us. Yes, DNA test would come. We will get to know about it. It's a matter of course. That's the standard process. অর্থাৎ আরেকটু সময় দরকার ছিল, প্রমাণ টমান
সাক্ষী সাবুত জোগাড় করছিলাম, কিন্তু আমরা তো বলিনি যে একজন, তারা কি বলেননি একজন, তাহলে তার মন্ত্রী কি বললেন? শুনলেন কি বিনীত গোয়েল? শুনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন কি ম্যাডাম আপনার ভুল হয়ে যাচ্ছে? যেমন আজকে শান্তনু সেন বললেন মমতা ভুল রিপোর্ট পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল রিপোর্ট পাচ্ছে, তাকে ভুল রিপোর্ট দেওয়া হচ্ছে। কিন্তু ষড়যন্ত্র, মন্ত্রী মহাশয়া জানেন না ষড়যন্ত্রীকে? দেখুন তো। গতকাল আমি যে কথা বলেছি আজও আমি একই কথা বলবো। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বাস্থ্য দপ্তরের সঠিক রিপোর্ট পৌঁছানো হয় না, এটা শান্তনু সেন বলছেন। পুলিশ কমিশনার বলছেন এক নয় একাধিকও থাকতে পারতো, তারা তো তদন্তের শেষটা দেখতে পাননি, কিন্তু মুখ্যমন্ত্রী দেখতে পেয়ে গিয়েছেন আসল খুনিকে, বলেও দিয়েছেন। এরপরে আপনাদের কিসের অপেক্ষা? আরজি করের আসল তাণ্ডবকারীদের ধরে ফেলেছেন মুখ্যমন্ত্রী, যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমার আজকের বিতর্কের একটাই প্রশ্ন, একটাই, আমার আজকের অগ্নিবাণ। পুলিশ যখন দর্শক, গতকাল রাতে পুলিশ যে দর্শক ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করেনি সেটা স্পষ্ট। যে 12 জন পুলিশকর্মী আহত হয়েছেন তাদেরকে নড়তে চড়তে দেওয়াতে সম্ভবত নিষেধ ছিল, সম্ভবত, বাকিটা ক্রমশ প্রকাশ্য। তারাই হয়তো বলতে পারবেন কেন এই বিপুলভাবে আক্রান্ত হয়েও তারা পাল্টা একটা লাঠিও তোলেননি যতক্ষণ না পর্যন্ত এই দুর্বিনীত কমিশনার আরজি কর হাসপাতালের সামনে এসে পৌঁছেছে। কে তাদের ডান্ডায় গান গেয়ে কাপড় পরিয়ে রেখেছে? যেমন গুপি পাখা গান গাইলে সব স্তব্ধ হয়ে যেত, কেউ কি গান গাইছিল আরজি করের সামনে? কথা ছিল স্তব্ধ হয়ে থাকার, থেমে থাক। তাই আমার প্রশ্ন, পুলিশ যখন দর্শক, সেনাই হবে রক্ষক। ইতিমধ্যে বাংলায় দাবি উঠতে শুরু করেছে পুলিশকে দিয়ে হবে না, এমনকি আরজি কর হাসপাতালের চিকিৎসকরা ভাবছেন তাদের হাসপাতাল রক্ষার জন্য আজ যাতে আবার পরের দুটো ফ্লোর এসে কেউ ভেঙে না দিয়ে যায় এবং দর্শক পুলিশ দাঁড়িয়ে না দেখে, তারা সেনার সাহায্য চাইবেন কিনা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা আছেন তাদের সঙ্গে বিতর্ক করবো। আমার সঙ্গে উপস্থিত যারা আছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করি। আমার একদম বাদিক থেকে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্করবাবু তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সায়নদীপ মিত্র, সিপিআইএম নেতা, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, এবং আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আর রয়েছেন আমার সঙ্গে নয়ন পাঠক, চিকিৎসক আন্দোলনকারী। এবং নয়নবাবু গতকাল আরজি করে ছিলেন সম্ভবত, আমি যতটুকু খবর পেয়েছি। আমি শুরু করি মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তৃতা দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গোয়েন্দা ভূমিকা অবতীর্ণ হন তখন তাকে আমি অস্বীকার করতে পারি না। ফলে আমি অপেক্ষা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর ধরা, খুনি ধরা, গুন্ডা ধরার জন্য, এবং সেই সময়টা আমাকে দিতে হয়েছে মণিশঙ্করবাবু। ফলে আমাকে একটু মার্জনা করবেন। আপনাদের সবার কাছেই বলছি, সময় কিছুটা সংক্ষেপিত হয়েছে। দ্রুত যদি আমরা বিতর্কের আসল কথায় আসি, এ রাজ্যে যে কোনো মানুষের প্রাণ বাঁচানোর জন্য, সম্পত্তি বাঁচানোর জন্য, যে কোনো সরকারি বা বেসরকারি সম্পত্তি বাঁচানোর জন্য তালিকা এখন সেনাই হবে রক্ষক। মণিশঙ্করবাবু। না দেখুন, প্রথম দিন থেকে আমরা যখন এই ব্যাপারটা নিয়ে পার্টিসিপেট করছিলাম, একটা জিনিস বলছিলাম, এটাতে কোনো তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, বিজেপি এইসব করতে আমরা বসিনি। প্রত্যেকটা মানুষ পশ্চিমবাংলার তথা ভারতবর্ষে চেয়েছিলেন যে আসল দোষী তারা শাস্তি পাক, তাদেরকে চিহ্নিত করা হোক। এবং এই একটি বিষয় নিয়ে আজকে মনে হয় আমি লাইভে প্রথমবার দেখলাম যে রাত্রিবেলায় অরাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে একটা রাত্রেবেলায় সংগঠন হলো, এটা একটা খুব ভালো দিক। কিন্তু আপনি যেটা শুরু করলেন যে গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা আমার খুব আপত্তি আছে। কারণ আপনার থেকে মমতা ব্যানার্জি অনেক দিন পলিটিক্সে আছেন, অনেক ওঠাপড়া দেখেছেন এবং অনেক কিছু জানেন। আপনি এই সাংবাদিকতায় যদি অনেকটা এই গোয়েন্দার অবতীর্ণ হয়ে আপনি যদি আসতে পারেন, মমতা তার থেকে অনেকটা বেশি অনেক দিন ধরে আছেন, তিনি যদি কিছুটা তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমার মনে হয় সেটা কোনো একটা অন্যায়ের ব্যাপার নেই, এবং তার মধ্যে পুরোটা মিথ্যা হতে পারে, সেটার কোনো ব্যাপার নয়।
এখন কথা হচ্ছে না, যে আপনি আপনারা বলছেন যে শেষ আসল করতে খুনি দিন, ধরা পড়ে গিয়েছে। শেষ করতে দিন না। আমি বলছি যে মানুষের দেখুন, আজকে তো এখানে যতজন আছি বা যতজন আপনি আলোচনা করছেন এই ঘটনা নিয়ে, সবাই কিন্তু নিজের ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা শেয়ার করছিল। সেটা মোটামুটি এই তদন্তের প্রক্রিয়ার মধ্যেই করছিল, যে কেন বলেছিলেন এটা আত্মহত্যা, কেন সিমেন্টস পাওয়া গেছিল, একার দ্বারা সম্ভব নয়, কেন একে ধরা হলো, কেন টেম্পার করা হচ্ছে। ফলে যে যার এক্সপিরিয়েন্স মতো বয়স অনুপাতে আমি তো তারা ল experience প্র্যাকটিস করছে। করিনি, কিন্তু আপনি তো আপনার পেশাদারি জীবনে লটাই প্র্যাকটিস করেন। আমি তাহলে করি। আপনার কি মনে হয় তাতে আপনার এই অধিকার বোধ জন্মায় যে আপনি আরজি করে কে ঘটনাটা ঘটেছে আপনি বলে দিতে পারবেন? মানুষের বাক স্বাধীনতা যখন আছেন, এটা বাক স্বাধীনতা, আমি আচ্ছা। তখন আপনি বলতে পারেন, আমি বলতে পারি, ও বলতে পারে। কিন্তু এইটা এরকম নয় যে আমি একটা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে শুধু এটা বলছি এই বার্তাটা যেন না পৌঁছে, এটা আমি বলতে চাইনি। আমি বলছি যে তদন্তটা সবসময় যে ভালো দিক হয় তা নয়। মানে এই যে তদন্ত কেন হচ্ছে না, এটা যে জনমানসে চলে আসছে, এটা অনেক সময় না তদন্তকে অনেকটা বাধাপ্রাপ্ত করে। এক, দুই হচ্ছে যখনই পশ্চিমবঙ্গ সরকার পুলিশের আন্ডারেই তদন্তটা ছিল, ঘন্টায় ঘন্টায় আপনারা আপডেট চাইছিলেন তদন্তের কি হলো। আজ 3 দিন সিবিআই হয়ে গেল, সেই আপডেটগুলো তো আপনারা চাইছেন না। আজ কি বলুন, আজকে এই 3 দিন ধরে তদন্তটাতে সঞ্জয়কে আগের থেকে অ্যারেস্ট করেছিল, তাকেই অ্যারেস্ট করে নিয়ে তাকেই মেডিকেলে নিয়ে যাচ্ছে, তাকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। তাহলে ঘন্টায় ঘন্টায় যে চাইছিলেন, আমি এটাকে আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু যদি মনে হয় আপনার তদন্তটা ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়াটা উচিত, তাহলে রাজ্য পুলিশের ক্ষেত্রে যেরকম উচিত, সিবিআই এর ক্ষেত্রেও সেরকম উচিত। সেটা আপনাদের চাওয়া উচিত। 3 সপ্তাহ পর কোর্টকে যখন রিপোর্ট পেশ করতে হবে, কোর্ট নিশ্চয়ই কেসটা আবার দেখবে। ঠিক যেভাবে আপনি রাজ্য সরকারকে দুদিনে চাইছেন, রাজ্য সরকার সিবিআই কে 3 সপ্তাহ কেন দেখলো যে 3 দিন শেষ 3 দিন কোনো তদন্ত হয়নি। আমি আসবো, তদন্তটাতে 2 সপ্তাহ লাগতে পারে, 4 সপ্তাহ লাগতে পারে, সেই সময়টা দেওয়া উচিত। নয়ন পাঠক, তদন্তে আপনার কি মনে হয় আরজি কর মেডিকেল কলেজ কারা এসে ভেঙে দিয়ে গেল গতকাল 2টো ফ্লোর? মুখ্যমন্ত্রীর কথায় সত্যি তাদেরকে খোঁজার কোনো আন্তরিক ইঙ্গিত পাওয়া গেল? কোনো চেষ্টা হবে বলে মনে হলো আপনার? উনি যেভাবে কথাটা বললেন তাতে তো আমাদের মনে হচ্ছে না যে গতকাল যারা এসে আরজি কর মেডিকেল কলেজের অবস্থান মঞ্চ থেকে শুরু করে এমার্জেন্সি তাণ্ডব চালিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করার বা শাস্তি দেওয়ার কোনো রকম পজিটিভ পদক্ষেপ নেওয়া হবে বলে। কারণ গতকালও আমরা দেখেছি যখন ওই উন্মত্ত জনতা, যেটা আমাদের মনে হয়েছে এটা একটা অর্গানাইজড একটা মব, যাদেরকে পাঠানোই হয়েছিল আমাদের আন্দোলনটাকে ভাঙার জন্য, আন্দোলন মঞ্চটাকে ভাঙার জন্য, তারা যখন ব্যারিকেড ভেঙে ঢোকে তখন আমরা দেখেছি কিভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল আমাদের আন্দোলনকারীদের রক্ষা করার। বা ওখানে শুধু আন্দোলনকারী না, ওখানে অনেক পেশেন্ট রিলেটিভস তারাও আছে। আমরা দেখেছি তারা ভয়ে কাঁদছে যেভাবে এই মব তাণ্ডব চালাচ্ছিল। তাদেরকে বাঁচানোরও কোনো রকম পদক্ষেপ আমরা পুলিশের কাছ থেকে অন্তত দেখিনি, বরং এটা দেখেছি যে প্রথম দিকে নিষ্ক্রিয়তা, তারপরে বরং তারা নিজেরাই ভয় পেয়ে আমাদের হাসপাতালের ভেতরে, ট্রমা সেন্টারের ভেতরে, হোস্টেলের ভেতরে লুকোতে যাচ্ছিল। ফলে যে রোল তারা কাল প্লে করেছেন, আমরা যা দেখে যা পদক্ষেপ নিয়েছেন, তাতে আমার মনে হয় না যে এই দুষ্কৃতীদের ধরে শাস্তি দেওয়ার কোনো রকম পদক্ষেপ প্রশাসন নেবে। তবে আমাদের দাবি থাকবে যে এইভাবে আন্দোলন কোনোদিন ভাঙা যায়নি। আপনার নিজের আঁখো দেখি অভিজ্ঞতা কি বলে? এরপরেও দর্শক পুলিশের উপর ভরসা রাখা যাবে নাকি রক্ষক সেনা লাগবে? কোনোভাবেই রাখা যায় না। প্রশাসনের যে নিষ্ক্রিয়তা তা দেখে কোনোভাবেই ভরসা রাখা যায় না। এবং আমি বলতে চাই, যখন এই দুষ্কৃতীরা আক্রমণ চালাচ্ছিল তখন যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল, হঠাৎ করে কিছুক্ষণ পরেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এমনকি শুধু যেরকম আপনারা বলছেন যে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করছেন উনি, যে সংবাদ মাধ্যমের জন্যই নাকি এই ঘটনা ঘটেছে, তারা নাকি দায়ী, বিভিন্ন কথা যার কোনো যুক্তি নেই অবশ্যই, কিন্তু সেরকমই হঠাৎ করে ওনারা আমাদের ওপর, আন্দোলনকারীদের ওপর, আমরা যখন আমাদের ক্ষোভ প্রকাশ করছি যে আপনারা কোথায় ছিলেন যখন এই আক্রমণ চলছিল, আপনারা কোথায় ছিলেন, আপনাদের দেখা যায়নি। আমরা বরং কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে ডাক্তারি ছাত্র, ওই জনতাকে আটকানোর আমাদের ক্ষমতা নেই, তাও আমরা প্রচেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ছিল, কোথায় ছিলেন? তখন আমরা দেখেছি পুলিশের বড় কর্তারা আমাদের ওপর বিভিন্নভাবে কটূক্তি করতে থাকেন, আমাদেরকে বলেন গাধার বাচ্চা, এই ধরনের যে কথাবার্তা, সে দেখে তো আমাদের অবশ্যই কোনোভাবেই ওনাদের উপর আর ভরসা করা যাচ্ছে না। দুর্বিনীত কমিশনারের ফোর্স বলে কথা, ফলে এর চেয়ে ভালোবাসা আশা করবেনই বাকি করে। কেয়া ঘোষ বাম বলেছেন মুখ্যমন্ত্রী, প্রথম বামেদের কাছে আসছি, সায়নদীপ ভাববেন না বামকে ছোট করছি, আপনাদেরকে খুব বড় ক্রিমিনালের আসনটা দিচ্ছি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, তারপরেই রাম কে আপনাদের কথা এসছে। ভারতের পতাকা হাতে নিলে বিজেপি হয়, এটা আমি জানতে পারলাম মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, কিন্তু উনি যেভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন আমাকে জিজ্ঞাসা করতে হবে, আপনারা ভেঙেছেন কালকে? একটা
ছড়া খুব ভাইরাল হয়েছে অনির্বাণ, আরজিকর নেংটি ছেড়ে ধেড়ে ধর। কিন্তু আমরা এখানে দেখছি পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাদের একটা অদ্ভুত দিব্য দৃষ্টি এসেছে। তারা বুঝতে পারেন যে মিডিয়াই এই আজ গতকালের গন্ডগোলের পেছনের ছিল, তাদেরই প্রভোকেশনে হয়েছে। আমরা দেখছি পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন যে কারা কারা জাতীয় পতাকা মানেই হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, জাতীয় পতাকা মানে ভারতীয় জনতা পার্টি, কিন্তু ভাঙচুরের পেছনে ভারতীয় জনতা পার্টি নেই। যারা রয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে, লরি করে ছোট ছোট ওই ভ্যান করে কারা এসেছে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি কারণে এসেছে, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। আপনাদের লোক নয়, শিওর আমাদের লোক নয়। আমার যে কোনো, আমি এখানে রাজনৈতিক দলের হয়ে বলছি না, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে সাধারণ মানুষ নয়। ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, তাদেরই মনে হচ্ছে গায়ে লাগছে। এখানে যারা গতকাল রাস্তায় বেরিয়েছিলেন, যে মহিলারা বেরিয়েছিলেন রাত্রি দখল করতে, তাদের সে শান্তিপূর্ণ আন্দোলনটাকে এইভাবে অশান্ত করে কি কারণে দাগিয়ে দেওয়া, এইটা একটা পুরো প্ল্যান ছিল। আমরা যেই ভিডিওগুলো পেয়েছি, যে চ্যাটগুলো ভাইরাল হয়েছে, এই ভাই নয়নদের মতন অধিকাংশ ডাক্তার তারা প্রাণ ভয় তারা লুকিয়েছিলেন। আর লুকিয়েছিলেন কারা জানেন তো? ওই দুর্বিনীত সাহেবের যারা পুলিশ ছিল তারাও লুকিয়েছিলেন। কখনো টেবিলের তলায় লুকোন, অথচ খাটের তলায় টাকা তারা খুঁজে পান না। আর আপনি যে এই পুলিশ কমিশনারের কথা বললেন, যে দেখুন দিব্য দৃষ্টিওয়ালা পুলিশ কমিশনার, তিনি জানেন মিডিয়া কোনটা কোনটা করিয়েছে, কাদের জন্য কোনটা কোনটা হয়েছে, কোনটা আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন সেটার জন্য অতি সক্রিয়। কিন্তু এই বিনীত গোয়েলের দেখুন, স্মৃতি তো সতত সুখের হয় না। 2013 কামদুনি মনে আছে অনির্বাণ? তখন এই বিনীত গোয়েল ছিলেন আইজিপি, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, সিআইডির। কামদুনির যারা দোষী তাদের কি হয়েছিল জানেন তো? তাদের লোয়ার কোর্টে তাদের সাজা হয়েছিল, ফাঁসি হয়েছিল। আপার কোর্টে, হাইকোর্টে গিয়ে তারা বেকসুর খালাস অধিকাংশ। কেন? কারণ এভিডেন্স রাখা যায়নি। আর ঠিক তার রিপিট টেলিকাস্ট দেখছি আমরা 2024 অনির্বাণ। এই এত সাত তাড়াতাড়ি অভয়াকে পুড়িয়ে দেওয়ার কি তাড়াহুড়ো ছিল? কেন এই রেনোভেশনের কাজ, ওই বাথরুম রেনোভেশনের কাজ কি কারণে ছিল? এই প্রশ্ন তো আমাদের আছে। এবং আর বলবেন না, আপনাদের গালে থাপ্পড় মেরে মাননীয় আদালত দিয়ে দিয়েছে সিবিআই কে, আপনাদের গালে থাপ্পড় মেরে দিয়েছে। কারণ কিচ্ছু চান না। আর সেই কারণেই শুধুমাত্র একজনকে ফাঁসি দাও। কেন? আরেকটা ধনঞ্জয় করতে চাইছে। প্রকৃত দোষী কিভাবে হবে? প্রকৃত দোষী চিহ্নিত কিভাবে হবে? প্রকৃত দোষীকে এইভাবে চিহ্নিত হবে না। প্রকৃত দোষীকে এইভাবে চিহ্নিত হবে, রাজ্যের গোয়েন্দা প্রধান মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন এভাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের গোয়েন্দা প্রধান? আমি জিজ্ঞাসা করছি মনীষা বাবু, একটা স্ট্রেট উত্তর দিন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যের গোয়েন্দা প্রধান? না, নিশ্চয়ই না। তাহলে কি করে আপনিও না, আমিও না। অভিজ্ঞতা দেখা যায়। শায়নদীপ মিত্র, বামের সঙ্গে রাম আছে, মুখ্যমন্ত্রী বলেছেন। আপনারা ভাঙচুর করেছেন শায়নদীপ মিত্র, আপনাদের পতাকা দেখা গেছে, আপনাদের পতাকা দেখা গেছে, আপনারা করেছেন। শুধু আপনি করেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছে নাকি আমরা বামপন্থীরা ক্রিমিনাল। গোটা পশ্চিমবাংলার মানুষ আজ মুখ্যমন্ত্রীর কাছে ক্রিমিনাল। মুখ্যমন্ত্রী এই চোখেই পশ্চিমবাংলার মানুষকে দেখতে চাইছে, কিন্তু মানুষের মনোভাবটা মুখ্যমন্ত্রী যদি বুঝতে পেরেছে, তাই এখন মানুষকেই প্রধানত শত্রু বানাচ্ছে। কাদের লাভ এই হামলায় অনির্বাণ, এইটাই প্রধান হিসেবে দেখতে হবে। পুলিশ কাদের কাছে আত্মসমর্পণ করে এই 11, 12, 13 বছরে আমরা বুঝিনি যে পুলিশ কাদের কাছে আত্মসমর্পণ করে আর কাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কত সক্রিয় হয়। এই আরজিকরের গতকাল রাতের ঘটনাটা তো নতুন নয়। এই সময় গোটা দেশ এবং আমাদের রাজ্যে যদি কোনো ঘটনার কিছু এপিসেন্টার হয়ে থাকে, সেটা হলো আরজিকর। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সব মহলের সার্ভাইলেন্স নজর হলো এই আরজিকরের মুখে। সেখানে আরজিকরে এই বাইরে থেকে এসে গুন্ডামি হলো, আর পুলিশ দুষ্কৃতীদের দৌড় করাবে, সেই দুষ্কৃতী, ডাক্তারবাবুরা বলছিলেন, সেই দুষ্কৃতীরা পুলিশকে এমন ধাওয়া করলো, পুলিশ 8 ঘন্টা 40 মিনিটের জন্য টেবিলের তলায় না কোথায় গিয়ে লুকোলো, আর গোটাই ভ্যান্ডালিজম চললো এই আরজিকর জুড়ে। আবার এই পুলিশকে আমরা কখন সক্রিয় হতে দেখেছি? যখন প্রথম ঘটনা আসছে
এসএফআই ডিওয়াইফাই কর্মীরা প্রতিবাদে ওই আরজি করের সামনে জমায়েত হচ্ছে, পুলিশ ঘুষি কিল চর মারতে দেখেছি। এই পুলিশ গতকাল পালিয়ে যাচ্ছে। আবার এই পুলিশকে আমরা কখন সক্রিয় হতে দেখছি? যখন টালা থানায় এই যে যিনি নির্যাতিতা খুন হলেন নৃশংসভাবে, তার বাবা মাকে আটকে রেখে পুলিশ সেই দেহ হাইজ্যাক করে বাড়িতে পৌঁছে দিচ্ছে। পুলিশে আমি জানি না আপনাদের মিডিয়া এইসব দেখিয়েছে কিনা, পুলিশের গাড়ির সামনে একজন তৃণমূলের কাউন্সিলর বসে সেই বডি হাইজ্যাক করে মেয়েটির বাড়িতে নিয়ে যাচ্ছে, আর বাবা মাকে তালা থানায় আটকে রেখেছে। সেই পুলিশ গতকাল উদা হয়ে গেল, সেই পুলিশ পালিয়ে গেল। আজকেও তো এসএফআই ডিওয়াইফাই মিছিল ছিল শ্যামবাজার থেকে, মিছিল করতে দেয়নি। কমরেডরা, আমাদের বন্ধুরা, সাথীরা নামা মাত্রই তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিল, আর সেই পুলিশ কালকে উদা হয়ে গেল। আমি সেটা দেখাচ্ছি, আমি একবার দেখানোর চেষ্টাও করবো। আজকে এই যে শিয়ালদার যে মিছিলের কথাটা বলছিলাম, দেখানোর চেষ্টা করছি একটাই কারণে, এটা কেয়াদের দলের সঙ্গে হয়, এই রাজ্যের যে কোনো বিরোধী দলের সঙ্গে হয়। এই যে শিয়ালদার মিছিলটা, সেখানে আপনারা এক অদ্ভুত পুলিশকে দেখতে পাবেন, যারা গুন্ডার ভক্ত, প্রতিবাদীর জম। মিছিল হচ্ছে, মিছিল শুরু হওয়ার আগেই পটাপট ভ্যানে চালান হয়ে যাচ্ছে। এই পুলিশের ছবি আমরা আজকে দেখতে পেয়েছি শিয়ালদা অঞ্চলে। আমি সায়নদীপ আপনাকে আটকে জানাই, শেষ করিনি। আমার কথা হলো যে আপনারা কি আশা করছেন যে এই পুলিশ কমিশনার তিনি অপরাধীদের অ্যারেস্ট করতে পারবে? যে পুলিশ নিজের এক্স হ্যান্ডেল থেকে, নিজের ফেসবুক পেজ থেকে অপরাধীদের ছবি প্রকাশ করছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, আর পুলিশ নাকি এই আসল অপরাধীদের অ্যারেস্ট করবে। আর সিবিআই দিলে সিবিআই কত কি করতে পারবে যায় না, তাতে পুলিশের গায়ে লাগবে, কিন্তু পুলিশ এটাকে আড়াল করবে। এবং গতকাল পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে কাদেরকে টার্গেট করছে? বলছে হেনিয়াস প্রচার কারা করছে? মিডিয়া নাকি হেনিয়াস প্রচার করছে। কে বলছে? এই পুলিশ কমিশনার। এই পুলিশ কমিশনার তার দায় নিজে নিতে হবে না? এই যে প্রভোকেশনটা এই তৃণমূলের গুন্ডারা গতকাল এই ভ্যান্ডালিজমটা করেছে, এর প্রভোকেশন কে দিয়েছিল? বেহালার মিটিং থেকে মুখ্যমন্ত্রী এই প্রভোকেশন দেওয়া। আরে প্রতিবাদ করবে সাধারণ মানুষ, সেই প্রতিবাদীদের বিরুদ্ধে কেন তৃণমূলকে পাল্টা নামতে হবে? 17 তারিখ 19 তারিখ তৃণমূল ব্লকে নামবে, মিছিল করবে, গুন্ডারা রাস্তায় নামবে। গতকাল আরজি করে ভ্যান্ডালিজমের এই প্রভোকেশন মুখ্যমন্ত্রী দিয়েছে, আর তার বাহিনী কালকে নেমে গেছে। আমি বলছি লাস্ট কথা আমার, যে এই যে ঐতিহাসিক ঘটনা গতকাল রাতে আমরাও রাস্তায় বেরিয়ে দেখেছি, মানুষ যেভাবে, বিশেষ করে মহিলারা রাস্তার দখল নিয়েছে, সেটা থেকে নজর ঘোরাবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশের সহযোগিতায় এই গুন্ডামি যাতে নজরটা এড়িয়ে যায়। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান বাংলার নিজের মেয়ের দখলে শুধুমাত্র বাংলাটা থাক, মানে একমাত্র একজন মেয়ের দখলে থাক, বাংলার মেয়েদের দখলে না থাক? জন্টু পড়ে আপনার কি মনে হয় এই গুন্ডামিটার, এই তাণ্ডবটার কারণটা কি? দেখো, প্রাইমারি কারণ নির্বাণ, আমি দুটো কন্যার জনক, তো আমি নিজে নেমেছিলাম কালকে শ্যামবাজার থেকে যখন মিছিলটা আরজি করের দিকে ঢুকলো, তার আগের যে অভিজ্ঞতাগুলো তুমি চমকে যাবে শুনলে। শ্যামবাজারে মিছিলটার সময় হঠাৎ মোবাইল জ্যামার বসিয়ে দেওয়া হলো আমাদের, একদম। এবং তারপরে যখন মিছিলটা আরজি করের দিকে এগোচ্ছে, তুমি ভাবতে পারবে না কতটা অসহযোগিতা এবং পুলিশের কতটা রক্তচক্ষু আমরা দেখেছি। ছোট ছোট বাচ্চা, শিশু, মানে তৃণমূলের লোকজন মুখ্যমন্ত্রী বাম রাম খুঁজে পেয়েছেন। 2 বছরের সন্তান যে মেয়েটি রাস্তায় নেমেছে তার ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে, সে কিচ্ছু জানে না, দুধের শিশু, তার মধ্যেও তিনি রাম বাম খুঁজে পেয়েছেন। আমি সেই জায়গায় যাচ্ছি না। তৃণমূলের এই স্ক্রিপ্টটা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন সারাদিনে। আমি বিশ্বাস করো, দুপুরবেলা আমরা যখন এই আন্দোলনের একটা অর্গানাইজেশনের ভূমিকায় ছিলাম, তখন আমাদের কাছে একটা খবর আসলো। আমি গোয়েন্দা নই, আমি মুখ্যমন্ত্রীর মতন দূর থেকে শুনে নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো বলতে পারি না ওই মেয়েটার প্রেগনেন্ট ছিল, ওই মেয়েটার প্রেম ছিল, তাই খুন হয়েছে, আমি বলবো না। কিন্তু আমাদের কাছে একটা খবর ছিল যে লাল চুল কানে দুল তৃণমূলের লোকজন নামবে মহিলাদের এই আন্দোলনটাকে আটকাতে। কিন্তু বিশ্বাস করো, শাসক ভুলে যায় যে এইভাবে আন্দোলনটাকে এই বারুদটাকে আরো উস্কে দেয়। তারপরও শাসক ব্যর্থ চেষ্টা করে, কারণ শাসকের তো একটা ম্যান্ডেট থাকে যে আমি তো প্রচুর ভোটে জিতেছি। আপনার কি মনে হয় দর্শক পুলিশকে দিয়ে হবে নাকি রক্ষক সেনা লাগবে? দেখো, দাবি উঠছে, বিজেপি সরাসরি করছে। এই 13 বছরে কোথাও মমতার পুলিশ কোনোদিনও এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শক্তের ভক্ত। দরকার কি দরকার নেই পরের কথা, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীকে এক্ষুনি সরাতে হবে, পদত্যাগ করা দরকার।
আমি একদম সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি যে দেখুন এতদিন গভর্নমেন্টের পরে সহ্যের ভাত বাদ ভেঙে গেছে মানুষের। একটা সেকশন কালকে সেটা আমরা দেখেছি, আনকন্ট্রোল হয়ে গেছে মানুষের এবং সহ্যের ভাত আমি ভেঙে বলছি যেটা তারা বাড়ি আমরা ঘেরাও সবাই থেকে রাস্তায় একমত ছিলাম, নেমেছেন। আমরা এবং এটাই সবাই মমতা প্রথম দিন ব্যানার্জি থেকে ভয় একমত পেয়েছে। যে তিনি সন্দীপ বুঝতে ঘোষ- পারেননি আমাকে- যে মেয়েরা যেভাবে রাস্তায় নেমেছে, আমাকে- তাদের ভাত ভেঙে আমাকে আপনাদের মতামতটাও দেখা যাবে প্রত্যেক দিন যেমন দেখাই। আপনাদের কাছেও প্রশ্ন রেখেছিলাম যে পুলিশকে দিয়ে হবে না সেনাকে দিয়ে হবে, রাজ্যের ভবিষ্যৎটা কোন পথে যাবে এবং সে ভবিষ্যতের গ্যারেন্টি কে হবে। আমার প্রশ্ন ছিল, গত দুদিন প্রশ্ন করেছি ধর্ষণ ইজ্জত নিয়ে, আজকে প্রশ্ন করছি বাংলার মানুষের জীবন নিয়ে। কালকে যে ভয়ঙ্কর নক্কারজনক আক্রমণ ঘটেছে তাতে যে কোনো ডাক্তার, যে কোনো চিকিৎসক, যে কোনো আন্দোলনকারী প্রাণ হারাতে পারতেন। তাই আমার প্রশ্ন, বাংলায় জীবনের গ্যারেন্টি কি? এখন একমাত্র মমতার ইস্তফা। ফেসবুকে 90% মানুষ মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 10% মানুষ। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, এক্স হ্যান্ডেলে 96% মানুষ মনে করছেন হ্যাঁ, বাংলায় জীবনের গ্যারেন্টি এখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। 4% মানুষ মনে করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, ইউটিউবের পরিসংখ্যান এখানে এই একই প্রশ্নের উত্তরে 94% মনে করছেন হ্যাঁ, মমতার ইস্তফাই একমাত্র বাংলায় এখন জীবনের গ্যারেন্টি, না মনে করছেন 6%। যে পথেই আসুক বাংলার মানুষের জীবন এবং সম্পত্তির সুরক্ষা, পুলিশ অথবা সেনা, অন্তত মানুষের মত, সংখ্যাগরিষ্ঠ মানুষের মত, সমাজ মাধ্যমে মানুষের মত, যে সমাজ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বিকৃত বলে মনে করছেন, পুলিশ কমিশনার বিকৃত বলে মনে করছেন, সেখানে মানুষের মত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাই একমাত্রই বাংলায় এখন মানুষের জীবনের গ্যারেন্টি হয়ে দাঁড়িয়েছে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।